হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে পিএসইউ টপিকটা শুরু করেছিলাম। তো আমরা সেই ক্লাসে দেখিয়েছি যে পিএসইউ তিন রকমের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, পাবলিক সেক্টর ব্যাংকস, আর হচ্ছে স্টেট লেভেল পাবলিক এন্টারপ্রাইজ। তো স্টেট লেভেল পাবলিক এন্টারপ্রাইজ আর পাবলিক সেক্টর ব্যাংকস এই দুটো টপিক আমরা পড়বো না। পাবলিক সেক্টর ব্যাংকস এটা আমরা অলরেডি মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে পড়ে ফেলেছি। আর স্টেট লেভেল পাবলিক এন্টারপ্রাইজ টপিকটাকে আমরা এটা চাকরি পরীক্ষা হিসেবে আমরা পড়তে চাচ্ছি না, কিন্তু পড়ছি কোনটা, যে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। বা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হচ্ছে তিন রকমের হয়, একটা মিনিরত্ন, একটা নবরত্ন, আর হচ্ছে মহারত্ন। মিনিরত্ন হচ্ছে সবচেয়ে ছোট কোম্পানি, সেকেন্ডলি আসবে হচ্ছে নবরত্ন, এটা তার থেকে একটু বড় কোম্পানি, আর মহারত্ন হচ্ছে কি অনেকটাই বড় কোম্পানি। ঠিক আছে? তো তার মানে এই ছোট কোম্পানি মিনিরত্ন থেকে নবরত্ন হতে গেলে তাকে কি কি করতে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আর হ্যাঁ, এই মিনিরত্ন, নবরত্ন, মহারত্ন যে স্ট্যাটাসগুলো আছে না, সেগুলো কিন্তু দেয় ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ আন্ডার, মানে কি যে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেভি এন্টারপ্রাইজেস অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস। মিনিস্ট্রি কোনটা? মিনিস্ট্রি অফ হেভি এন্টারপ্রাইজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ। এই মিনিস্ট্রিটাই হচ্ছে মানে এই মিনিস্ট্রির আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ। তো তারাই হচ্ছে অ্যাওয়ার্ড দেয় কোন কোম্পানি মিনিরত্ন হবে, কোন কোম্পানি নবরত্ন, আর কোন কোম্পানি মহারত্ন। ঠিক আছে? তো এদের এই ডিপার্টমেন্টের একটা লিস্ট আছে, লিস্ট এ। সেই লিস্টে যদি কোনো একটা মিনিরত্ন ক্যাটাগরি 1 যদি সেখানে লিস্টেড থাকে, তবে সেই মানে মিনিরত্ন ক্যাটাগরি 1টাই প্রমোটেড হয় নবরত্ন কোম্পানিতে। ঠিক আছে? নবরত্ন স্ট্যাটাস পায়। তো আমরা আরেকটু বুঝি যে এই নবরত্ন ক্রাইটেরিয়া, মানে নবরত্ন পাওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া থাকে সেগুলোকে, সেই সব ক্রাইটেরিয়াকে আরেকটু ডিটেলে পড়ি আমরা। হ্যাঁ, প্রথম কথা যে এটা মিনিরত্ন ক্যাটাগরি 1 এবং শিডিউল এতে লিস্টেড হতে হবে। সেকেন্ডলি, এটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেগুলো করে, মৌ চুক্তি যেসব করে, মানে 5 বছরের লাস্ট 5 ইয়ারে, তো সেক্ষেত্রে তারা কেমন স্ট্যাটাস পেয়েছে, সেটা কি বলবো, এক্সেলেন্ট না ভেরি গুড। ওকে, তো তার উপর ডিপেন্ড করে। তো যদি এক্সেলেন্ট বা ভেরি গুড পায় তবে হচ্ছে কি নবরত্ন পাওয়ার যোগ্য হয়। ওকে, তারপর 6টা প্যারামিটারের উপর বেস করে, মানে অফিসিয়াল ওয়ার্ক বা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রফিট সমস্ত কিছু দেখে, 6টা পয়েন্ট দেখে মানে 100 নাম্বার দেওয়া হয়। সেই 100 নাম্বারের মধ্যে যত নাম্বার পাবে সেই হিসেবে 60 বা 60-এর উপরে যদি নাম্বার পায়, তখন সেটাকে নবরত্ন স্ট্যাটাস দেওয়া যেতে পারে। তো সেখানে তার ওয়েটেজ কী কী আছে? নেট প্রফিটে 15 নাম্বার বা নেট অর্থে, তারপর হচ্ছে ম্যান পাওয়ার কস্ট থেকে শুরু করে প্রোডাকশন কস্ট, সার্ভিস সব কিছু মিলে 15 নাম্বার। গ্রস মার্জিন অ্যাজ এ পার্সেন্টেজ অফ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল খরচা করার সময় যে গ্রস মার্জিন আছে তার উপর বেস করে সেটা 15 নাম্বার দেওয়া হয়। গ্রস প্রফিট, মানে কি যে টার্ন ওভারের পার্সেন্টেজ হিসেবে গ্রস প্রফিট হচ্ছে 15 নাম্বার। তারপর আর্নিংস পার শেয়ার, এক একটা শেয়ারে কত টাকা আর্নিং হচ্ছে, সেখানে 10 নাম্বার। তারপর ইন্টার সেক্টরাল কম্প্যারিজন বেসড অন দ্য নেট প্রফিট, যে আরও অন্যান্য মানে নবরত্ন আছে বা অন্যান্য সেক্টর আছে, হ্যাঁ, তাদের তুলনায় কেমন পারফরমেন্স দেখাচ্ছে তার উপর বেস করে সেখানে নাম্বার থাকবে 20, মানে ম্যাক্সিমাম হচ্ছে 20 নাম্বার। তো এই হচ্ছে 100 নাম্বার। সেই 100 নাম্বারের মধ্যে সব মিলিয়ে 60 নাম্বার পেতে হবে নবরত্ন স্ট্যাটাস পাওয়ার জন্য। ঠিক আছে? এবার আসি আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, মানে অটোনমি বা ইন্ডিপেন্ডেন্সি। মানে একটা নবরত্ন কোম্পানি তার মানে সে যা ইনভেস্ট করছে বা যা ইনকাম করছে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে, সর্বোচ্চ সেই মানে কি ইনকাম থেকে সর্বোচ্চ 15% খরচা করতে পারবে কোনো একটা নতুন ইনভেস্টমেন্টে। আচ্ছা, যদি সেটা অনেক বেশি অ্যামাউন্টের হয়, মানে দেখা গেলো কোটি, মানে অনেক কোটি, মানে কি বলবো, 30,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকা ইনকাম করে ফেলছে, তাহলে তার 15% হলে তো 1,000 কোটি টাকার থেকে বেশি হয়ে যায়। তখন কি হবে? তখন কিন্তু বলছে না, তখন কিন্তু মিনিমাম 15% নয়, তখন কি তুমি সর্বোচ্চ 1,000 কোটি টাকা তুমি গভর্নমেন্টের পারমিশন ছাড়া খরচা করতে পারো, তার থেকে বেশি নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? সর্বোচ্চ 15% খরচা করতে পারবে, মানে যা প্রফিটের। কিন্তু যদি প্রফিট অনেক বেশি হয় তবে সেটা সর্বোচ্চ 15% হিসাব করলেও সেটা মানা যাবে না যদি সেটা 1,000 কোটি টাকার বেশি হয়।
আচ্ছা, যা প্রফিট হয়েছে বিভিন্ন প্রজেক্টে তো সে ইনভেস্ট করবে ইনকামের জন্যে। তো সেটা যদি ইনভেস্টমেন্টের সময়, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সময় গভর্নমেন্টের মানে পারমিশন ছাড়া সমস্ত এক্সপেন্ডিচার মিলিয়ে টোটাল ইনকামের 30%-এর বেশি হওয়া চলবে না। 30% বা তার থেকে বেশি হওয়া চলবে না। তার জন্যও যদি করতে হয় তাহলে তো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে। ঠিক আছে? তাহলে কি বললাম? 6খানা পয়েন্ট বললাম যেগুলো কিনা মিনিরত্ন পাওয়ার মানে নবরত্ন পাওয়ার যোগ্য বলে প্রমাণিত হবে। হ্যাঁ? তারপর সরি 6 নাম্বার মানে সরি 100 নাম্বারের পরীক্ষা যে বিভিন্ন 6 রকমের প্যারামিটারগুলো লক্ষ্য করে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে। ক্যাটাগরি 1 স্ট্যাটাস পেয়েছে কিনা, শিডিউল এতে লিস্টেড আছে কিনা এগুলো দেখা হয়। আর তারপর বললাম আমরা ফাইন্যান্সিয়াল অটোনমি, যেখানে কিনা 15% ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে পারবে নেট ওয়ার্থের বা নেট ইনকামের। এবার সর্বোচ্চ 1000 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে নেট ওয়ার্থের। সেটা যদি 15%-এর অনেক মানে 15% করে যদি 1000 কোটি টাকার বেশি হয়। আবার সমস্ত ইনভেস্টমেন্টটা 30% হতে হবে টোটাল ইনকামের। ঠিক আছে? এইরকম নবরত্ন ইন্ডিয়াতে আছে মানে 2021 পর্যন্ত 14টা। এখন কি আছে তোমরা একটু দেখে নাও, গুগল করে নাও, তাহলে তোমরা বুঝে যাবে। আর এই করে আমাদের আজকের এই নবরত্ন ক্লাস পলিসি অফ নবরত্ন টপিকটা শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা মহারত্ন পড়ব এবং এই মেজর টপিকটাকে শেষ করব, মানে পিএসসি মেজর টপিকটাকে শেষ করব। আর তারপরের ক্লাস থেকে আমরা শুরু করব নতুন টপিক। সঙ্গে থেকো, বাই।